অনেক সময় বাংলা মুভি বা হিন্দি মুভি দেখা যায় যে এরকম ঘটনা ঘটে, যে অ্যাক্সিডেন্ট হলো, সে আগের জীবনে ফিরে গেছে। স্যার, কোনো একটা পেশেন্টের হয়তো অ্যাবাভ 60, একজন হয়তো স্ট্রোক হয়েছে। স্ট্রোকটা ব্রেনে ওই জায়গাটাতে হলে হয়তো পরবর্তীকালে ডিমেনশিয়া দেখা যেতে পারে। মনের এই সমস্যাটা, যেখানে আমরা ভুলে যাচ্ছি, কোনো কিছু মনে রাখতে পারছি। স্মোকিং এবং অ্যালকোহল, এই দুটো হ্যাবিটস কি এক্ষেত্রে কোনো দুটোই তোমার ডিমেনশিয়ার কে প্রেসিপিটেট করে। নমস্কার সবাইকে, রাইট ইনসাইট উইথ সোমালিতে আমি সোমালি, সবাইকে স্বাগত। অন্য এপিসোডগুলোর মতো আজকের এই এপিসোডে আরও একটি খুবই মূল্যবান আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের স্মৃতিশক্তি। কম বেশি সবাই আমরা স্মৃতিশক্তির বিভিন্ন সমস্যায় ভুগি, যেমন কোনো কিছু জিনিস হারিয়ে ফেলা, ভুলে যাওয়া। তাছাড়াও আমাদের একটা সম্পদ হচ্ছে আমাদের মেমোরি। যখন আমাদের সেই মেমোরিটাই ঠিক না থাকে, আমাদের কাজকর্ম বা আমরা বিভিন্ন মানুষের পরিজনের বা আত্মীয় স্বজনের নাম ভুলে যাই, আমাদের কি ভালো ভালো স্মৃতি আছে সেগুলো ভুলে যাই। এইরকম যখন পরিস্থিতি তৈরি হয়, তখন সেটাকে আমরা বলি স্মৃতিশক্তি বিলুপ পাওয়া। আজকে এই নিয়ে আমি কথা বলে নেব, এবং এই কথা বলার জন্য আজকে যাকে পেয়েছি আমার সাথে, সিনিয়র নিউরোলজিস্ট ডক্টর ভাস্কর ঘোষ স্যার। নমস্কার স্যার, অনেক ধন্যবাদ এইটা টাইমটা দেওয়ার জন্য। আর আজকে স্যার আমরা কথা বলবো খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে স্মৃতিশক্তি, যেটা আমরা ভুলে যাই, বা মনের এই সমস্যাটা, যেখানে আমরা ভুলে যাচ্ছি, কোনো কিছু মনে রাখতে পারছি না। তো আজকে আলোচনা প্রথম প্রশ্নটা করবো স্যার, সেটা হচ্ছে মেমোরি কি? খুব ভালো টপিক তুমি আলোচনা করছো, কারণ আমাদের দৈনন্দিন জীবনেও চারপাশে দেখি, বা আমরা তো ডাক্তার নিউরোলজিস্ট, সেই হিসেবে বহু রুগী আসেন স্মৃতিভংস হওয়া, ভুলে যাওয়া। তাহলে প্রথমেই বুঝতে হবে যে স্মৃতি বা মেমোরিটা কি। মেমোরিটা খুব সহজভাবে বলতে গেলে, মেমোরিটা হচ্ছে একটা লাইব্রেরি। সেটা আমাদের ব্রেনের একটা লাইব্রেরি। তো লাইব্রেরির কাজ কি? যে কিছু ইনফরমেশান আসবে, সেই ইনফরমেশানটা স্টোর করবে এবং সেটা থাকবে, এবং ভবিষ্যতে, যেটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, ভবিষ্যতে যখন তোমার দরকার হবে সেই ইনফরমেশানটা তুমি রিট্রিভ করতে পারবে, বেরিয়ে আসবে। তাহলেই তোমার সেই ব্যাপারটা, এই টোটাল জিনিসটাকে নিয়ে তোমার এক কথায় বলা যায় যে এটাই হচ্ছে আমাদের স্মৃতি। স্যার, এখানে অনেক সময় দেখা যায় একটা বয়সের পরে স্মৃতিশক্তি আস্তে আস্তে কমে যেতে থাকে। এটা কি নর্মাল একটা প্রসিডিওর, বা এটাকে কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি? দেখো, বয়সের সাথে সাথে মানুষের তো সব কিছুই কমে, যেমন এবিলিটি কমে, তারপরে তোমার ধরো দৌড়ানোর ক্ষমতা কমে। সুতরাং এই হিসেবে স্মৃতি বয়স হলে একটু কমতে পারে, কিন্তু কমলেও মানে সেটা এমন একটা পর্যায়ে পৌঁছবে না যেটা তার বয়সের সাথে ম্যাচ করে সে কিছু কাজকর্ম করতে পারবে না, এরম নয়। কিন্তু কিছু কিছু ছোটোখাটো ভুল হতেই পারে, সেটা কিছু নয়, কিন্তু এটা ওইরকম পর্যায়ে যাবে না আর কি। স্যার, আপনি তো প্রচুর পেশেন্ট দেখেন এরকম, যে যারা এই সমস্ত সমস্যা ভুগছে। তো স্যার, এখানে কমন কজ অফ মেমোরি লস, এটাকে ডিমেনশিয়া ধরতে পারি আমরা? হ্যাঁ, তুমি ভালো বলেছো। মেমোরি লস মানে যে সব ক্ষেত্রে ডিমেনশিয়া তা নয়। আচ্ছা। ডিমেনশিয়া হচ্ছে যে একটা সিনড্রোম বা একটা টোটাল একগুচ্ছ জিনিস, যেখানে মেমোরি লস তো থাকবে, তার সাথে সাথে ধরো পার্সোনালিটি চেঞ্জ থাকবে, তার দৈনন্দিন জীবনে যে কাজকর্ম সে করে সেইগুলো হ্যাম্পার্ড হবে। ধরো সে ক্যালকুলেশন ঠিকমতো করতে পারছে না, টাকা পয়সার হিসেব করতে পারছে না, তার হয়তো পরিজনদের চিনতে পারছে না, কোথায় কি রাখছে সেটা খুব বেশি গন্ডগোল হচ্ছে, সেটা আর কিছু মনে করতে পারছে না। এবং এইসব নিয়ে তার এক্সিকিউটিভ ফাংশনিং, অর্থাৎ কিনা যে তুমি যে কাজ করবে, সেই কাজ করার যে একটা প্ল্যানিং বা সেই কাজগুলোকে এক্সিকিউট করা, এইগুলো করতে পারছে না। যখন এইগুলো একটা সমষ্টিগতভাবে তোমার চলে আসে, তখনই সেই ব্যাপারটাকে ডিমেনশিয়া বলা হয়। তো ডিমেনশিয়ার এক কথায় বলতে গেলে যে তোমার আর অনেক সময় পার্সোনালিটি চেঞ্জও থাকে। এক কথায় বলতে গেলে যে মেমোরি লসের সঙ্গে এই এতগুলো, যে তার অ্যাক্টিভিটি অফ ডেইলি লিভিং এফেক্ট করে যাচ্ছে, এবং সে পৃথিবীর সঙ্গে মানিয়ে চলতে পারছে না, এই গন্ডগোলগুলো যখন হচ্ছে, তখন সেটাকে ডিমেনশিয়া বলা হয়। স্যার, একটা কি সার্টেন এজের পর এই অসুবিধাটা হয়? ডিমেনশিয়া যদি কারণগুলো আমরা বিশ্লেষণ করি, তাহলে কারণ ওয়াইজ বেশিরভাগ অসুখই হচ্ছে একটু বয়সে হয়। এখন যদি কম বয়সে যদি ডিমেনশিয়া হয়, হতে পারে, তাহলে আমাদের কিছু কিছু অসুখ বিসুখ বেশি ভাবতে হয় আর কি।
স্যার কোমরবিড কীরকম কি ডিজিজ থাকলে, ধরুন আদার কোনো ডিজিজ থাকলে যেটা হয়তো পরবর্তীকালে সেই পেশেন্টের ডিমেনশিয়া ঘটাচ্ছে, তো কি হতে পারে? হ্যাঁ, সেটা তো আমরা যখন ডিমেনশিয়ার কোনো পেশেন্ট আমাদের কাছে আসে তখন আমরা অবভিয়াসলি আগে আমরা দেখি যে লোকটা ডিমেনশিয়াতে সত্যি সত্যি ভুগছে কিনা, নাকি অন্য কোনো প্রবলেম আছে। এইবারে তার কিছু কিছু আমরা প্রয়োজনীয় ইনভেস্টিগেশন করি। যেমন ধরো আমি বলছি থাইরয়েড ডিজিজ থাকলে অনেক সময় ভুলে যেতে পারে, কিছু কিছু ভিটামিন ডেফিসিয়েন্সি যেমন B1 B12 এই সমস্ত ডেফিসিয়েন্সি থাকলে ভুলে যেতে পারে। তারপরে ধরো আমাদের দেশে এটা খুব কমন ভাস্কুলার ডিমেনশিয়া, অর্থাৎ কিনা যে তোমার ধরো স্ট্রোক হয়েছে বা স্ট্রোক ছাড়াও ব্রেনের ভেতর ছোট ছোট স্মল ভেসেল ডিজিজ বলে, ছোট ছোট স্ট্রোকের মতো জিনিস অনেকগুলো হয়ে ভুলে যেতে পারে। এরকম সব বিভিন্ন কারণ আছে। ধরো লিভার, যদি সে একটা ক্রনিক লিভার ডিজিজে ভোগে, যদি সে ক্রনিক কিডনি ডিজিজে ভোগে, এই সমস্ত জিনিসগুলো তোমাকে ভাবতে হবে যে ডিমেনশিয়ার কারণ হিসেবে। এবার একটু বলুন, অ্যালজাইমার ডিজিজ বলতে কথাটা আমরা খুব শুনি, অ্যালজাইমার ডিজিজ কাকে বলছে? হ্যাঁ, অ্যালজাইমার ডিজিজ হচ্ছে একটা ডিমেনশিয়ার কারণ, এবং এটা বলতে পারো সারা পৃথিবী ব্যাপী যদি ধরো তাহলে এটা বোধহয় প্রবাবলি দ্য কমনেস্ট কজ অফ ডিমেনশিয়া। আর অনেক জায়গা আছে যেখানে ভাস্কুলার ডিমেনশিয়াও খুব কমন মানে কি, যে ধরো এই আমাদের যেগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ধরো যেখানে হাইপারটেনশন ডায়াবেটিস খুব প্রিভ্যালেন্ট এবং লোকে ঠিকমতো ট্রিটমেন্ট সবসময় করে না, সেগুলোর জন্য ভাস্কুলার ডিমেনশিয়া হয়। ছোট ছোট মানে যেরকম হার্টের অসুখ হয় তেমনি ব্রেনেরও ছোট ছোট স্পট হয়ে ব্রেনে এইটা হয়, সেটাও একটা অন্যতম কমন কারণ। তো অ্যালজাইমার হচ্ছে সবথেকে ওয়ান অফ দ্য প্রবাবলি দ্য কমনেস্ট কজ অফ ডিমেনশিয়া। আচ্ছা স্যার, অ্যালজাইমার হলে কি হয়, মানে সেটা কি একই রকমের কারণ থেকে হতে পারে? না, কারণ তো অ্যালজাইমারের ডেফিনিট কারণ আজ পর্যন্ত জানা যায়নি, তবে প্যাথোলজি যেটা হয় সেটা বললে তুমি বুঝতে পারবে যে আমাদের ব্রেনের যে চিন্তা করার যে ক্ষমতা, যে নার্ভ সেলগুলো থাকে, সেই নার্ভ সেলগুলোর মাঝখানে একটা বস্তু তৈরি হয়, সেটা অ্যামাইলয়েড বিটা বলে, সেটা জমে। তাহলে কি হবে, তুমি ধরো ব্যস্ত রাস্তা দিয়ে যাচ্ছ গাড়ি নিয়ে, তো এবারে রাস্তায় বিভিন্ন ব্যারিকেড বা ব্লকেট করা আছে, তাহলে কি হবে, তোমার ঠিক মতো যাওয়া হবে না। প্লাস অ্যালজাইমারে যেটা হয়, নার্ভ সেলের ভেতরেও কিছু টাউ প্রোটিন বলে একটা প্রোটিন জমে, যেটা হয় কি নার্ভ সেলটার মানে যে নর্মাল কাজ, ইলেকট্রিসিটি তৈরি করা বা ধরো ইলেকট্রিক পাওয়ার হাউস বন্ধ হয়ে যাওয়া, তার মানে কি যে একদিকে হচ্ছে নার্ভ সেলটা নিজেই খানিকটা অকেজ হচ্ছে, প্লাস যে ইন্টারকানেক্টিং যে নেটওয়ার্ক সেখানে ওই প্রোটিন জমার জন্য ধাক্কা খাচ্ছে। এই জিনিসটা হয় কি ব্রেনের ফাংশনটা ঠিক মতো হয় না। সুতরাং অ্যালজাইমার এইভাবেই হচ্ছে সূত্রপাত। এক্সাক্ট কারণ বলতে কিছু সেরকম জানা যায়নি, এক্সেপ্ট সাম জেনেটিক প্রিডিসপোজিশন কিছু ক্ষেত্রে থাকে। অনেক সময় তোমরা শুনে থাকবে যে ফ্যামিলিতে ছিল, বাবা দাদু ইত্যাদি ছিল, সেটা একটা সার্টেন পার্সেন্টেজ, কিন্তু বেশিরভাগ পার্সেন্টেজই হচ্ছে যে তোমার অ্যালজাইমারের তার মানে জন্মগত দোষ বলতে পারো, বা যেরকম অন্য অসুখ হয় আর কি, সেইরকমই কারণ। স্যার, কোন রোগের ক্ষেত্রে এই ডিমেনশিয়ার প্রভাবটা অনেক বেশি দেখা যায়? ডিমেনশিয়ার প্রভাব দেখা যায় বলতে তুমি যদি এই ডিমেনশিয়া যে কারণে হয় তার মধ্যে যেমন ধরো তোমার একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে অ্যালজাইমার ডিজিজ আমি বললাম, তারপরে হচ্ছে যে ভাস্কুলার ডিমেনশিয়া, মানে যেটা স্ট্রোক জনিত কারণ থেকে, বা ধরো স্ট্রোক ছাড়াও যাদের ধরো হাইপারটেনশন ডায়াবেটিস আনট্রিটেড আছে, তাদের ব্রেনের ভেতর ছোট ছোট স্পট হয়ে সেটা হয়। এছাড়া একটা ভ্যারাইটি আছে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া বলে, সেখানে একটু ফিচারটা একটু অন্যরকম হয়। মানে সেখানে ফিচারটা হচ্ছে যে রুগী তোমার মানে ভুলে যাওয়াটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তার থেকেও কি পার্সোনালিটি চেঞ্জ, বিহেভিয়ারাল চেঞ্জ এবং লস অফ এক্সিকিউটিভ ফাংশন, সে কাজকর্ম করতে পারে না, তার পার্সোনালিটিটা খুব চেঞ্জ হয়ে যায়। ধরো মানুষটা খুব শান্ত, খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে, খুব অ্যাগ্রেসিভ মানুষ ছিল, খুব শান্ত হয়ে গেছে, এইরকম ধরনের সিমটমগুলো তোমার ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়াতে দেখা যায়। এছাড়া তোমার আরও বিভিন্ন কারণ আছে, ওই যেটা বললাম থাইরয়েড, ভিটামিন ডেফিসিয়েন্সি ইত্যাদি, এগুলো ডিমেনশিয়া করে, ইনফেকশন থেকে হয়। হ্যাঁ, কোমরবিড সিচুয়েশনে তুমি যদি জিজ্ঞেস করো, ভালো প্রশ্ন এটা, যে কি করলে ডিমেনশিয়া খানিকটা তাড়াতাড়ি হবে, বা কি না করলে একটু ভালো থাকবে, সেটার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে মানে আমরা হার্ট নিয়ে সবাই চিন্তা করি। হ্যাঁ, হার্ট নিয়ে যে তুমি চিন্তা করো, ঠিক সেম ব্যাপারটা তুমি ব্রেনের ক্ষেত্রে লাগাও। যেমন ধরো ডায়াবেটিস যদি থাকে, কন্ট্রোল অফ ডায়াবেটিস, কন্ট্রোল অফ হাইপারটেনশন, তারপরে হচ্ছে তোমার একটা পুষ্টিকর সুষম আহার খাওয়া, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ঘুমানো, হ্যাঁ ভালো করে ঘুমানো দরকার। তারপরে হচ্ছে সাইকিয়াট্রিক কোমরবিডিটি, স্ট্রেস, ডিপ্রেশন, এগুলো থেকে হয়। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কজ হচ্ছে তোমার ওই স্ট্রোক যদি আগে হয়ে থাকে তাদের হয়। তারপর হচ্ছে কানে না শোনা, এটা কিন্তু আমরা খুব নেগলেক্ট করি। কানে একটু বয়স হলে অনেকেই শুনতে পায় না, আমরা ওটাকে মানে সেরমভাবে পাত্তা দিই না, কিন্তু না যারা শুনবে
তাদের কিন্তু ডিমেনশিয়া হওয়ার চান্সটা অনেক বেশি। তারপরে হচ্ছে কি, যারা ব্রেনটাকে বেশি ইউজ করে না, ব্রেনটাকে বেশি ইউজ করে না মানে কি, তারা ধরো একটু পড়াশোনা কিছু করে না, ব্রেনের কোনো কাজ করে না, বা উল্টোভাবে যে তুমি বলো যে যারা একটু স্কিল শিখতে চায় বয়সকালে, স্কিলফুল অ্যাক্টিভিটির দিকে চলে যায়, ধরো কেউ সেলাই শিখলো, এই যে যত শিখবে টিকবে, হ্যাঁ যত শিখবে টিকবে তত তার ব্রেনটা কাজ করবে, ডিমেনশিয়া তত কম হবে। আর তারপরে ধরো তোমার ওই আর তো ঘুম তো বললাম, ডিপ্রেশনও বললাম, এরকম কতগুলো জিনিস আছে যেগুলো তোমার করলে তোমার ডিমেনশিয়ার চান্সটা কম থাকে। স্যার, কোনো একটা পেশেন্টের হয়তো অ্যাবভ 60, একজন হয়তো স্ট্রোক হয়েছে, তো স্ট্রোক তো বিভিন্ন রকম টাইপের হতে পারে, তো সেখানে স্ট্রোক হওয়ার পরে যে আমাদের যে ব্রেনের যে কুঠুরিগুলো আছে, এগুলোকে আমরা বলি বিভিন্ন রকম ঘর আছে, তো একটু যদি বুঝিয়ে দেন ওখানে যে কোন জায়গাতে ব্রেনটা হলে, মানে সেই স্ট্রোকটা ব্রেনের ওই জায়গাটাতে হলে হয়তো পরবর্তীকালে ডিমেনশিয়া দেখা যেতে পারে। ডিমেনশিয়ার যে মেন এরিয়া বা মেমারির যেটা মেন জায়গা, সেটাকে বলা হয় হিপোক্যাম্পাস। বুঝতে পেরেছো? হিপোক্যাম্পাস বলে একটা বস্তু আছে, এবং তার সঙ্গে সঙ্গে ওই হিপোক্যাম্পাসের যেখানে থাকে সেখানে টেম্পোরাল লোব আছে, ফ্রন্টাল লোব আছে, হ্যাঁ, আর প্যারাইটাল লোবের কিছু অংশ আছে। এইগুলো হচ্ছে মোস্টলি কানেক্টেড উইথ দ্য মেমোরি। বুঝতে পেরেছো? তো এবারে স্ট্রোক যদি এই সমস্ত জায়গায় হয়, এই সমস্ত জায়গাগুলির যদি ড্যামেজ হয়, তাহলে ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও কি হয়, দেখো ব্রেনের হচ্ছে কি এক জায়গায় থাকে নার্ভ সেল, এবার নার্ভ সেল থেকে তোমার অ্যাকশনগুলো বেরিয়ে আসে। বুঝতে পেরেছো? তো সেগুলো তারের মতো, ধরো এখানে তোমার আসল সোর্সটা আছে, এখানে তারের মতো বেরিয়ে এলো। এবার এই তারের মতো জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে, ওই যে ইনফরমেশন ওইটা ঠিক মতো প্রসেসিং হবে না, এগুলোও কিন্তু ডিমেনশিয়া করতে পারে, কিন্তু এদের ডিমেনশিয়ার প্যাটার্নটা একটু অন্যরকম। এই এরপর যেটা মনে আসছে আমি অনেক সময় অনেক কিছু ভুলে যাই, যেমন ধরুন মোবাইলটা কোথায় রেখেছি মনে করতে পারছি না, বা চশমাটা হারিয়ে ফেলেছি, ওটা কমনেস্ট, চশমা হারিয়ে যাচ্ছে, পেনটা কোথায় রাখলাম, হয়তো পেনটা আমার কাছেই রয়েছে, হাতেই আছে, মানে পেনটা কোথায় রাখলাম দেখি না, তো পাশেই রয়েছে, তো এটা কি ডিমেনশিয়া? তুমি যে প্রশ্নটা করলে, এই কিছুদিন আগে আমার কাছে রুগী এসেছিল, দাদু আর নাতি এসছে, বলে দেখো দাদু চশমাটা মাথার উপর রয়েছে, দাদু এবার চশমা করে চিৎকার, বলে আমি এখন বুঝেই গেছি, আমি দাদুকে দেখলে এই করে দিই যে তোমার চশমা মাথায় আছে। আসলে এগুলো ঠিক ডিমেনশিয়া তখনই হবে যখন এই জিনিসগুলোই একটা লোকের বা একটা মানুষের জীবনের প্রভাব ফেলবে। অর্থাৎ কিনা সে তো শুধু চশমা ভোলা নয়, তার সঙ্গে সে অনেক ইম্পর্টেন্ট জিনিস ভুলে যাওয়া। ধরো ওয়াইফ কিছু বলেছে 3টে জিনিস আনতে, হয়তো ডিম, মাছ আর আলু আনতে বলেছে, হ্যাঁ, তো বাড়িতে নিয়ে এলো বিস্কুট, শশা আর ধরো একটা কুমড়ো নিয়ে চলে এলো। হ্যাঁ, আসার পরে ওয়াইফ জিজ্ঞেস করলো যে কি গো, তোমাকে তো আমি যে বললাম ডিম আনতে, তো বললে আমি তো ডিম আনতেই গিয়েছিলাম। তো এইগুলো কিন্তু একটা ডিমেনশিয়ার পর্যায়ে পৌঁছে যাচ্ছে, কারণ ও তার এক্সপেক্টেড অনুসারে পারফর্ম করতে পারছে না। কিন্তু হয়তো 3টে নাম বলেছে, 3টে নামের মধ্যে একটা নাম সে ভুলে গেছে, সেটা হতেই পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ফরগেটফুলনেসের সঙ্গে ডিমেনশিয়ার তফাৎটা হচ্ছে যে পরের ক্ষেত্রে তার কিন্তু মনে পড়ে যায়। হ্যাঁ, এবং এই যে ফরগেটফুলনেস, তার একটা অন্যতম কারণ হচ্ছে যে তোমার একটু মনোযোগ না দেওয়া। যে অটোমেটিক্যালি, ধরো আমি কথা বলছি, তুমি বাড়ি থেকে বেরোচ্ছ, ছেলে বললো মা তুমি আমার জন্য একটা ক্যাডবেরিজ নিয়ে এসো, তুমি বেরোবে, এই যে একটা ধরো প্রোগ্রাম করবে, গাড়ির ব্যবস্থা নিয়ে যাবে, সব লোক ঠিক মতো আসছে কিনা, তোমার একটা চিন্তা আছে, তুমি কথাটা শুনলে আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো, কিন্তু কথাটাকে যে তুমি খুব সেই সময় মূল্য দিতে পারলে বা ধ্যান দিতে পারলে তা নয়। কিন্তু বাড়ি ফেরার পর বললো মা তুমি এনেছো, তখন তুমি বলে এই রে তুই তো বলেছিলি আমি ভুলে গেছি। কিন্তু এইটা কিন্তু সত্যিকারের ভুলে যাওয়া, এটা কিন্তু তোমার ডিমেনশিয়া নয়। মানে তুমি জিনিসটা তোমার মাথায় আছে যে এটা আমার ছেলে বলেছে, কিন্তু তুমি ঠিক সময় এক্সিকিউট করতে পারোনি। দুটোর মধ্যে এটাই হচ্ছে তফাৎ। কিন্তু খেয়াল রাখতে হবে যে এই যেমন কি একটা, তুমি ধরো একজন নাম জিজ্ঞেস করছে, আর তোমার নামটা কি, তুমি নামটা বললে, আবার 10 মিনিট বাদে আবার জিজ্ঞেস করছে আচ্ছা আপনার নামটা কি, আবার বললে, তারপরে আবার একটু ভুলে গেল। এই যে জিনিসটা, এটা যে একটা এক্সেসিভ পর্যায়ে চলে যাচ্ছে, সেটাই হচ্ছে তোমার ডিমেনশিয়ার আর্লি সাইন। কিন্তু শুধু ভুলে যাওয়াটাকে ডিমেনশিয়া বলে বলা যায়, ফরগেটফুলনেসের ভেতরে রাখা, বা ভুলো মন বলতে পারি এটাকে। ভুলো মন, এক একজনের একটু এও থাকে যে একটু ভুলো মন, কিন্তু সেই ভুলো মন নেই, সে হয়তো 20 বছর 30 বছর ধরে চাকরি করে যাচ্ছে, বড় পোস্টে চাকরি করছে, সুতরাং এইগুলো যে সবসময় তোমার ডিমেনশিয়ার পর্যায়ে চলে যাচ্ছে তা কিন্তু নয়। স্যার, তাহলে স্ট্রোক তো একটা বিগার কজ ফর ডিমেনশিয়া। ডেফিনেটলি স্ট্রোক তো একটা আছেই, অ্যালজাইমার একটা আছে, আরও কিছু কিছু আছে, যেমন পার্কিনসন ডিমেনশিয়া। হ্যাঁ, পার্কিনসন রোগীরা কিছুদিন ভোগার পরে সাধারণভাবে 5 থেকে 10 বছর বাদে তাদের অনেক সময় ডিমেনশিয়ার
প্রভাব দেখা যায়। একটা লিউই বডি ডিমেনশিয়া আছে, সেটা লিউই বডি বলে একটা, ওই যেমন বললাম তোমার একটু আগে যে অ্যামাইলয়েড প্রোটিন আছে, টাউ প্রোটিন আছে, লিউই বডি বলে আলফা সিনুক্লিন বলে একটা প্রোটিন আছে, সেই প্রোটিনটা ব্রেনে জমলে তখন তাদের ডিমেনশিয়া হয়। তার আবার কিছু কিছু ফিচার থাকে, যেমন ধরো লিউই বডি ডিমেনশিয়া যেটা হয়, প্রথম কথা হচ্ছে ডিমেনশিয়াটা একটু ফ্ল্যাকচুয়েটিং হয়, মানে হয়তো কোনো সময় দেখলে তুমি ভালো থাকছে, কোনো সময় আবার একটু খারাপ হচ্ছে। আর খুব বেশি যেটা হয় সেখানে হচ্ছে হ্যালুসিনেশন হয়, ভিজুয়াল হ্যালুসিনেশন হয়। মানে রুগী দেখে যে এই ধরো পোকা, বলছে হয়তো আমাকে দেখাতে এসেও রুগী বলে, ডাক্তার ওইখানে পোকা, কোথায় পোকা, ওই যে পোকা, আপনার গায়ে পোকা, এখানে পোকা, এরকম আর কি ভিজুয়াল হ্যালুসিনেশন হয়। এই সমস্ত ফিচারগুলো দিয়ে তখন আমরা কোন টাইপের ডিমেনশিয়া এইগুলো আমরা ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি। মানে হিস্ট্রি থেকে ডেফিনেটলি তোমার ফার্স্ট জিনিস হচ্ছে যে তুমি যদি আমার কাছে একটা ডিমেনশিয়া পেশেন্ট আসে, তখন আমাদের ফার্স্ট হচ্ছে হিস্ট্রি, কারণ হিস্ট্রি থেকেই তুমি জানতে পারবে যে ডিমেনশিয়াটা কতটা তার ফ্যামিলিতে, এক্স্যাক্টলি তার ফ্যামিলিতে কিভাবে এফেক্ট করছে, সত্যি সে ভুলছে কিনা। একটা যেমন তোমাকে ভালো এক্সাম্পল দিই, আমার একটি পেশেন্ট ছিল, তিনি নিজে গাড়ি ফাড়ি চালাতেন, খুব বড় পোস্টে কাজ করতেন। তারপরে হলো কি তিনি রাস্তা চিনতে পারতেন, হ্যাঁ, তাকে মানে তিনি সল্টলেকের দিকে থাকতেন, তো তিনি বাড়ি থেকে বেরোলে আর রাস্তা বেরোলেন। ওর ওয়াইফ বলছে, ডাক্তারবাবু কি বলবো বলুন, আমার ভাইয়ের বাড়ি যাচ্ছি, ওখান থেকে 3টে স্টপেজ, বাসে উঠেছি, উনি উঠেছেন, আমিও উঠেছি, আমি ভিড় ছিল বলে সামনের দরজায় উঠেছি, উনি পেছনের দরজায় উঠেছেন, 3টে স্টপেজ বাদে আমি নেমে গেছি, উনি আর নামেননি, উনি বাড়ির বাসে বসেই আছেন। তো এই যে উনি রাস্তাঘাট চিনতে না পারা, এটাও একটা কিন্তু মানে যেটা আগে চিনতে পারত। এইখানে তোমাকে একটা কথা বলে দিই, দেখো মেন্টাল রিটার্ডেশন আর ডিমেনশিয়া দুটো টার্ম নিশ্চয়ই শুনেছো। তাহলে মেন্টাল রিটার্ডেশন কি, ডিমেনশিয়া কি? মেন্টাল রিটার্ডেশন হচ্ছে ইনএবিলিটি টু লার্ন নিউ অবজেক্ট। আমার কথা বুঝতে পেরেছো? তুমি শিখছো না। একটা ছেলে তার ক্লাস 4, 5, 6, 7 এই যে উঠছে, সে তো নতুন নতুন শিখবে, সে শিখতে পারছে না, সেটা হচ্ছে মেন্টাল রিটার্ডেশন। আর ডিমেনশিয়াটা কিন্তু ঠিক উল্টো, মানে সে শিখেছিল, তার ব্রেনে সেটা ধরেছিল, কিন্তু সে এখন আর পাচ্ছে না। এটাই বন্ধু, কিন্তু এটা একটা বিরাট পার্থক্য, যে তোমার লার্নের জিনিস বা তোমার শেখা জিনিস বা তোমার জানা জিনিস, সেইটা তুমি যখন ভুল করছো, সেইটাই কিন্তু ডিমেনশিয়ার দিকে যাবে। এবার বলুন অ্যামনেশিয়া ব্যাপারটা কি? হ্যাঁ, এটা খুব রয়েছে। হ্যাঁ, অ্যামনেশিয়া কথাটা ঠিকই বলেছো। অ্যামনেশিয়ার সঙ্গে ডিমেনশিয়ার বেসিক যেটা তফাৎ হচ্ছে, যে অ্যামনেশিয়া মানে হচ্ছে মেমারির প্রবলেম, আর ডিমেনশিয়া যেটা আমি বললাম যে মেমারির সঙ্গেও তোমার অনেক গুচ্ছ জিনিস আছে, তার এক্সিকিউটিভ ফাংশন লস হবে, পার্সোনালিটি চেঞ্জ হবে, সে দৈনন্দিন জীবনে কাজ করতে পারবে না, এইটা। কিন্তু অ্যামনেশিয়া মানে হচ্ছে শুধু মেমোরি লস। এবার এটাকে তুমি যদি আবার একটু ভালো করে ভাবো, তুমি নিশ্চয়ই সিনেমাটি আমার দেখো, তো ওই ধাক্কা লাগলো, হঠাৎ করে দেখলো যে ভুলে গেছে, হ্যাঁ। তারপরে এটা হচ্ছে দুরকম হয়, একটা হচ্ছে অ্যান্টেরোগেট অ্যামনেশিয়া। অ্যান্টেরোগেট মানে কি, সামনের দিকে, মানে সে নতুন ইনফরমেশন, মানে নতুন মেমোরি সে তৈরি করতে পারছে না। আর একটা হচ্ছে রেট্রোগেট। রেট্রোগেট মানে কি, যে পুরনো জিনিসগুলো সে ভুলে যাচ্ছে, কিন্তু আদারওয়াইজ তার পার্সোনালিটি ঠিক আছে, সে তার দৈনন্দিন জীবনে কাজ করতে পারছে। ধরো অ্যাক্সিডেন্টের পরে সে বললো যে ডাক্তারবাবু আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি কিন্তু অজ্ঞান হইনি, কিন্তু আমি তার অ্যাক্সিডেন্টের 3 দিন অবধি আমার কোনো মেমোরিটা টোটালি লস্ট, কি হয়েছিল, আমায় কোথায় নিয়ে গেছিল, কি চিকিৎসা হয়েছে, এটা আমি কিচ্ছু জানি না। তারপর থেকে আমার আবার আস্তে আস্তে মনে পড়ে। দিস ইজ ক্লাসিক্যাল রেট্রোগ্রেড অ্যামনেশিয়া। অনেক সময় বাংলা মুভি বা হিন্দি মুভিতে দেখা যায় যে এরকম ঘটনা ঘটে, যেটা অ্যাক্সিডেন্ট হলো, সে আগের জীবনে ফিরে গেছে, বা হয়তো অ্যাক্সিডেন্ট হলো, সে পিছনের লোককে চিনতে পারছে না। তো এটাও তাহলে এক্সাম্পল অফ অ্যামনেশিয়া। তবে এগুলো তো মুভিতে সবসময় একটু এক্সাজারেট করে দেখানো হয়, কিন্তু ডেফিনেটলি একটা পার্ট আছে যে এটা আমাদের কাছেও অনেক আসে। যেমন ধরো একটা এপিলেপসি পেশেন্ট, হ্যাঁ, তার একটা মৃগীর অ্যাটাক হলো, এবার অ্যাটাকের পরে ধরো আধ ঘন্টা 1 ঘন্টা সে কিন্তু ওই পিরিয়ডটা যদিও জ্ঞান আছে, কিন্তু সে কিন্তু অনেক সময় রিকালেক্ট করতে পারে না, কি করেছে সে, এটাও অ্যামনেশিয়া। তারপরে ধরো তোমার ওই যদি যারা খুব বেশি অ্যালকোহল খায়, অ্যালকোহল থেকে একটা অসুখ হয়, তুমি শুনেছো এনকেফেলোপ্যাথি, ওয়ার্লিং এনকেফেলোপ্যাথি, এই সমস্ত অসুখেও কিন্তু ওই তোমার একটা পিরিয়ডে অ্যামনেশিয়া হয় আর কি, যে মনে রাখতে পারেন ওই পিরিয়ডটা। স্যার, এরপর যেটা জিজ্ঞাসা করবো স্যার, যে এই ট্রিটমেন্ট কিভাবে আপনারা করেন? হ্যাঁ, এটার হচ্ছে যে ফার্স্ট কথা হচ্ছে যে রুগী কখন আমাদের কাছে আসবে, সেটা নিশ্চয়ই তুমি আমার পরে প্রশ্ন করবে। আসবো, রুগী আমাদের কাছে এলো যে একটা ভুলে যাওয়ার প্রবলেম নিয়ে, তারা তো আর ডিমেনশিয়া বুঝতে পারে না, ভুলে যাওয়ার প্রবলেম। এই যেমন কয়েকদিন আগে একজন এসছে, যে জানেন তো বাবা রোজ ওষুধ খেতে ভুলে যাচ্ছে। এখন দেখুন, একদিন ওষুধ খাওয়াটা ভুলতে পারে, কিন্তু রোজ রেগুলারলি ওষুধ খাওয়া সে ভুলে যাচ্ছে, এটা কিন্তু একটা আর্লি সাইন অফ ডিমেনশিয়া হতে পারে আর কি। তো এইগুলো এলে আমরা প্রথমে ভালো করে হিস্ট্রি শুনি, যে কি হয়েছে ঘটনাটা, এটা করি।
তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা ভালো করে নিউরোলজিক্যাল এক্সামিনেশন করি। তুমি যেটা খুব ভালো বললে যে স্ট্রোক একটা কারণ, এবার সত্যিই তার কোনো স্ট্রোক হয়েছিল কিনা, তার ধরো আমরা এক্সামিন করে দেখলাম একদিকে দুর্বল আছে সে, তাহলে এরা বুঝতে পারবো যে এর একটা স্ট্রোক হয়েছিল, এরকম একটা করা। অনেক সময় ব্রেন টিউমার থেকেও হয়, সেগুলো কোনো মাথার যন্ত্রণা টন্ত্রণা ইত্যাদি আছে কিনা এগুলো আমরা দেখবো। এবারে তারপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই নিউরোলজিক্যাল এক্সামিনেশনের মধ্যে মেমারি অ্যান্ড নিউরোসাইকোলজিক্যাল টেস্টিং, এইটা একটা বিরাট পার্ট। এটা আমরা ঠিক চেম্বারে ঠিক ডিটেল সময় দিতে পারি না, এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। কি কোনো কাউন্সিলর করেন? হ্যাঁ, এটা কাউন্সিলর নয়, নিউরোসাইকোলজিস্ট আছে, তারা মেমারি অ্যান্ড নিউরোসাইকোলজিক্যাল টেস্টিং করে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরো আমরা যেটা করি এটা একটা খুব সামান্য টেস্ট, মিনিমেন্টালস করি, তাতে কিছু কিছু জিনিস আছে। যেমন ধরো আমাদের রাষ্ট্রপ্রধানের নাম কি, কোথায় আপনি কোথায় থাকেন, ঠিকানা কি, ইত্যাদি ইত্যাদি কিছু কিছু জিনিস মনে রাখতে বলি, তারপরে আবার জিজ্ঞেস করি, কিছু কিছু ছোট ছোট অঙ্ক দিই, এগুলো আমরা করে নিই চেম্বারে, একটা টাইমের মধ্যে হয়ে যায়। কিন্তু ডিটেল টেস্টিং, হ্যাঁ, যেমন ধরো একটা ডিটেল টেস্টিং এর এক্সাম্পল কি, যে তোমাকে বলা হলো যে তুমি 1 মিনিটে যতগুলো জন্তুর পারো নাম বলো। তা নর্মাল একটা লোক কিন্তু 1 মিনিটে 15টার বেশি নাম বলে দেয়। এখন একটা ডিমেনশিয়া রোগী সে পারবে না। এখন এই সমস্ত টেস্টগুলো করতে অনেকটা সময় লাগে। তারপরে ধরো ট্যাপিং, তোমাকে হয়তো বললাম যে আমি যখন অড নাম্বার বলবো তুমি ট্যাপ করবে, সুতরাং আমি ইভেন নাম্বার বলে গেলাম, মাঝখানে একটা অড বললাম, তোমার ট্যাপ করতে হবে। তার মানে কি এইগুলো করতে তোমার প্রচুর সময় লাগে, কারণ রোগীও প্রথমে বুঝতে পারে না। এইগুলোকে বলে ডিটেল নিউরোসাইকোলজিক্যাল টেস্টিং। এইটা করে, যেটা তুমি জিজ্ঞেস করো এটা করে কি হয়, ডিমেনশিয়া তো বোঝাই যাবে। এবারে কি ধরনের ডিমেনশিয়া, ব্রেনের কোন এরিয়াটা এফেক্টেড হয়েছে, এইটা কিন্তু তোমার এই নিউরোসাইকোলজিক্যাল টেস্টিং এর মাধ্যমে আমরা জানতে পারি। তাহলে কি হয়, আমাদের ডায়াগনোসিস করতে অনেকটা সুবিধা হয়। এই তো হলো তোমার মানে দেখা। এরপরে হচ্ছে যে আমাদের পরীক্ষা করতে হবে। পরীক্ষার মধ্যে কিছু কিছু ব্লাড, কারণ হচ্ছে কি ট্রিটেবল কজ অফ ডিমেনশিয়া, তুমি যদি বলো কিছু, আমরা সবসময় কি চাই যে না লোকটা যেন অ্যালজাইমার না বেরোয়, কি ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া না বেরোয়, আমাদের হচ্ছে যে একটা ট্রিটেবল কজ বেরোক। তো ট্রিটেবল কজের মধ্যে কি আছে, যেমন আমরা একটু আগেও বলেছি যে থাইরয়েড হতে পারে, B12 ডেফিসিয়েন্সি হতে পারে, তার লিভার ডিজিজ হতে পারে, তার থাইরয়েড আনকন্ট্রোলড ডায়াবেটিস। তো মানে এই বিভিন্ন রকমের ব্লাড টেস্ট করে যেগুলো ক্যান লিড টু ডিমেনশিয়া, সেগুলো আমরা খোঁজার চেষ্টা করি। তারপরে যেটা করি যে মাথার স্ক্যান করি। স্ক্যানের মধ্যে অবভিয়াসলি সবচেয়ে সুবিধা হচ্ছে এমআরআই করা, আরও ডিটেল ইনফরমেশন পাওয়া যায়। এমআরআইতে কি হয়, আমরা কিছু কিছু এরিয়া যেগুলো শুকিয়ে যায় আর কি, সেটা দেখে বুঝতে পারি কি অনেক সময় যে কী টাইপের ডিমেনশিয়া, সেটাও হেল্প করে। ফোর্থ যেটা করা হয়, এটা সব ক্ষেত্রে লাগে না কিন্তু অনেক ক্ষেত্রেই লাগে, সেটা হচ্ছে একটা পেট স্ক্যান করা হয়। যে পেট স্ক্যান করলে কি হয়, যে পার্টিকুলারলি আর্লি স্টেজে, লাস্ট স্টেজে তো ব্রেনটা অনেকটা শুকোয়, কিন্তু আর্লি স্টেজে ব্রেনটা এমআরআইতে অনেক সময় নর্মালও লাগতে পারে। পেট স্ক্যান করলে কি হয়, ব্রেনের মেটাবলিজমটা দেখা যায়। মানে মেটাবলিজমটা তুমি নিজেই বুঝতে পারছো, যে জায়গার মেটাবলিজম কম থাকবে তার মানে সেই ধরনের ডিমেনশিয়া পেশেন্টের হয়েছে, এটা ডায়াগনোস করতে সুবিধা হয় আর কি। তো পেট স্ক্যানটা একটা করা হয়। তারপরে তোমার এইবারে হচ্ছে চিকিৎসা, তুমি যেটা বলছো, দেখো চিকিৎসায় সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে এমপ্যাথি, বুঝতে পেরেছো তো? এমপ্যাথিটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। বুঝতে হবে যে মানুষটার ডিমেনশিয়া হয়েছে, সাধারণত বয়স্ক লোকেদেরই হয়, পার্টিকুলারলি অ্যালজাইমার, ফ্রন্টোটেম্পোরাল, এদেরকে বাড়ির লোককে সহনশীল হতে হবে, তাদের সঙ্গে ব্যবহারটা ঠিক রাখতে হবে। যেমন ওই হয়তো চশমাটা রাখতে ভুলে গেছে, এবারে চশমাটা রেখে দিয়েছে ফ্রিজের উপর, হ্যাঁ, তো উনি তো খুব মানে দুঃখ পেয়ে গেছেন যে হয়তো আমার চশমা পাচ্ছি না, এবার ছেলে হয়তো খুঁজে বার করলো যে ফ্রিজের মাথায় আছে। তো এটা ঠিক কথা, এটা ওনার দুঃখ হবে, ওনাকে একটু এমপ্যাথি, মানে আরে তোমার চশমাটা তো একটু ঠান্ডা খেতে গেছে, গরম পড়েছে না, একটু ফ্রিজের উপর রাখা, মানে জিনিসটাকে তোমাকে বাড়ির লোককে একটুখানি সহানুভূতির সঙ্গে তাদের হ্যান্ডেল করতে হবে। কারণ আর এবারে হচ্ছে কি, যে আমরা যেমন বলে দিই যে তোমার মানিটারি হ্যান্ডলিং, যদি সে টাকা পয়সা হিসেবে গন্ডগোল হয়, মানিটারি হ্যান্ডলিং না করা, মানে এরকম ক্ষেত্রেও হয়েছে যে একটা 500 টাকার নোট দিয়ে সে হয়তো মানে বেশি টাকা সে চায়, তাকে 3টে হয়তো 100 টাকার নোট দিয়ে দিয়েছে, ভাঙাতে গেছে, সে ওটা ক্যালকুলেশনে তার গন্ডগোল আছে, হ্যাঁ, ও ক্যালকুলেট করতে পারছে না, কিন্তু লোকে ঠকিয়ে দিতে পারে। সুতরাং আমরা বলে দিই যে যাদের ডিমেনশিয়া হয়েছে, যে মানি হ্যান্ডলিংটা না করতে দিতে, কোনো ইম্পর্টেন্ট ডিসিশন, ডকুমেন্টেশন, কোনো ইম্পর্টেন্ট ডিসিশন, হ্যাঁ, ধরো একটা বাড়ি কিনবে কি বাড়ি বিক্রি করবে, দুম করে তার উপর ছেড়ে দিলে সে হয়তো কথাবার্তা বলছে, তার অতটাই মানে ইনসাইট নেই যে কি টাকা পাওয়া উচিত, কি টাকা, সুতরাং এইগুলো একটু সাবধান হওয়া। তারপরে এই পার্টটা হচ্ছে সবচেয়ে বড় পার্ট। তারপরে হচ্ছে যে আরও অ্যাডভান্স স্টেজে তারা তো কিছুই করতে পারে না, তখন তাদেরকে ঠিকমতো যত্ন করা, তারা যাতে আঘাত না লাগে, তারা যাতে মানসিক আঘাত না পায়, এগুলো করা। আর যদি অনেক ক্ষেত্রেই হয় কি লোনলিনেস, ডিপ্রেশন এগুলো থাকে, সেইগুলো যতটা পারা যায় একটু, কারণ দেখো একটা ডিমেনশিয়া রোগীর সঙ্গে লোকের গল্প করতে ভালো লাগবে না বেশিক্ষণ, কিন্তু সেটাকে একটু বুঝে তার সঙ্গে, কারণ তারা কি করে ওই পুরনো স্মৃতি, ওইটা খুব একটা লস হয় না,
ওটাকেই আঁকড়ে বসে থাকে। পুরোনো দিনের গল্প, হয়তো অফিসে 5টা কাজ করতো, সেই 5টা কাজের গল্পই সে রোজ তুমি আসো তো রোজ তোমাকে এক কথাই বলে, আর সেগুলো একটু এমপ্যাথি দিয়ে শুনতে হবে। তারপরে ওষুধ বিষুধ আছে, ওষুধ বিষুধগুলো সাধারণত আর্লি স্টেজে করলে তোমার একটু ভালো কাজ হয় আর কি। সুতরাং তোমার যদি ডিমেনশিয়া মনে হয় তাহলে মানে ওষুধ কি করতে পারে, তোমার প্রসেসটাকে ডিলে করে দিতে পারে। হ্যাঁ, যে তোমার তুমি 1 থেকে 6 হয়তো 2 বছরে পৌঁছতে, তোমাকে 1 থেকে 6 পৌঁছতে হয়তো 5 বছর করে দেবে, এইটা হেল্প করবে। আর হয়তো কিছু কিছু মেমারিকে হয়তো একটু করতে সাহায্য করবে। যেহেতু এগুলো প্রোগ্রেসিভ ডিজেনারেটিভ ডিজিজ, সেই জন্য সেটা তো মানে স্টপ করে দেওয়া সম্ভব নয়। স্টপ করা সম্ভব নয়, তবে একদম ইদানিং যেটা এসছে অ্যালজাইমারের একটা সুখবর হচ্ছে যে একটা কিছু কিছু ওষুধ এসছে যেটা তোমায় বললাম আর কি, ওই যে তোমার রোড ব্লকেট করে আর কি, যে অ্যামাইলয়েড, বিটা অ্যামাইলয়েড যেটা জমে সেইটাকে ড্রাইভ অ্যাওয়ে করে দিলে তোমার একটু রুগীর একটু ভালো থাকার সম্ভাবনা বেড়ে যায়। তবে এটা তোমায় করতে হবে খুব আর্লি স্টেজে, বিফোর অলরেডি মেমোরি লস হওয়ার আগেই তোমাকে করতে হবে, এবং এই ট্রিটমেন্টটা খুব এক্সপেন্সিভ। কিন্তু যাই হোক, আজকাল এগুলো নিয়ে কাজকর্ম হচ্ছে, হয়তো ভবিষ্যতে এগুলো আরও সস্তা হবে বা কিছু কিছু হবে। তাও এখনও অবধি যদি তুমি আমায় জিজ্ঞেস করো, এক কথায় বলা যায় যে এগুলোকে প্রিভেন্ট করার মানে একদম আটকে দেওয়ার কোনো রাস্তা নেই, তবে ডেফিনেটলি প্রিভেন্টেবল কিছু কিছু ব্যাপার আছে যেটা তুমি আগেই প্রশ্ন তুলেছো, যে ধরো এই সুগার কমানো, প্রেশার কমানো, ভালো করে ঘুম হওয়া, কানে শুনতে পাওয়া চাই ভালো করে, হ্যাঁ, নিয়মিত একটা সুষম খাওয়া দাওয়া, এক্সারসাইজ করা। দেখো, এক্সারসাইজটা আমরা সাধারণত শুধু ভাবি যে মাসেলের জন্যে বা হার্টের জন্য এক্সারসাইজ, তা কিন্তু না। ব্রেনের জন্যও তোমার ফিজিক্যাল এক্সারসাইজও চাই, প্লাস ব্রেনের এক্সারসাইজও চাই। এবার তুমি বলবে ব্রেনের কি এক্সারসাইজ? ব্রেনের এক্সারসাইজের মধ্যে দেখো রিডিং একটা জিনিস, স্কিলফুল অ্যাক্টিভিটি কিছু করা, হ্যাঁ, এগুলো তোমার হচ্ছে পার্টিকুলারলি লার্নিং। তুমি হয়তো নাচ শিখলে, গান শিখলে, তারপরে সেলাই শিখলে, গার্ডেনিং করা, ঠিক বলেছো, গার্ডেনিং করা, এবং সেটা নিয়ে স্কালচার করা, যে আরো কি করে ভালো করে উন্নত মানের গার্ডেনিং করতে পারবো, কি কি সার ব্যবহার করতে পারবো, মানে তোমার ব্রেনটাকে একটু কি বিজি। আর তুমি যদি মানুষটাকে ঘরের মধ্যে বন্ধ করে রেখে দাও সারাদিন, তাহলে তার তো ন্যাচারালি আস্তে আস্তে খারাপ দিকে চলে যাবে সিচুয়েশনটা। স্যার, এক্ষেত্রে কি যেসব যাদের ক্ষেত্রে এই ঘটনা ঘটে, ফ্যামিলির মানুষের তো অনেক বেশি রোল থাকে, তো সেই নিয়ে আপনি কি বলবেন? ফ্যামিলি মানুষ নিয়ে তোমাকে অলরেডি খানিকটা বললাম যে মানুষকে এমপ্যাথি মানে সহানুভূতিশীল হতে হবে, একটু কি বলবো, রুগীর সেবা করার মানসিকতা থাকা চাই। এখনো আমাদের দেশে সেরকমভাবে, মানে বিদেশে এটাকে নার্সিংহোম প্লেসমেন্ট বলে, একটা স্টেজের পরে নার্সিংহোম প্লেসমেন্ট করে দেয় ওরা। সেখানে ধরো এই সমস্ত এই ধরনের রুগীরা একসাথে থাকে, তো সেখানে ডাক্তার আছে, নার্স আছে, ওদের নিজেদের মধ্যে ওদেরকে নিয়ে ধরো একটু সন্ধ্যেবেলা গান করলো, প্রার্থনা করলো, গ্রুপ এক্সারসাইজ করালো, কিছু কিছু করানো হয়। তা সেইরকম যদি অ্যাক্টিভিটির মধ্যে রাখা হয় তাহলে তারা অনেকটা ভালো থাকবে। এবার বাড়িতে যতটা করা সম্ভব, কারণ এখন তো বাড়ি থেকে সবাই বেরিয়ে যায়, হাজব্যান্ড ওয়াইফ বেরিয়ে যায়, হয়তো বৃদ্ধ বাবা মা পড়ে আছে, লোকের উপর ভরসা করতে হয়। তো এইগুলো একটা সত্যি খুব সোশ্যাল অসুবিধে। এখন এই রুগীর সংখ্যা ভারতবর্ষে তো হু হু করে বাড়ছে, এবং আমরা সত্যি কথা বলতে কি, যেহেতু আমরা এই সমস্ত রুগীর চিকিৎসা করি, খুবই একটা প্যাথেটিক অবস্থায় চলে যায়। কারণ দেখো, বাস্তব কথা মানতে গেলে তোমার এই সমস্ত রুগী তো নন প্রোডাক্টিভ, মানে তুমি চিকিৎসা করলে যে তোমার সংসারে বিরাট কিছু করে দেবে তা তো নয়। সুতরাং এবারে তুমি কতটা চিকিৎসা করবে, কতটা তার জন্য লোকজন রাখবে, কতটা কি করবে, এটাও একটা খুব বড় ইস্যু। হ্যাঁ, এই সমস্ত নিয়ে একটা সত্যি খুব সমস্যার জায়গা। এখন এটা আশা করি ভবিষ্যতে এগুলো নিয়ে কিছু সোশ্যাল অর্গানাইজেশন তো হবে যারা এগুলো দেখাশোনা করবে। কিন্তু রুগীদের সোজা কথা, এক কথায় বলতে গেলে খুব যত্ন করা প্রয়োজন, তাদের স্বাস্থ্যের দিকে তাদের অ্যাক্টিভিটির ভেতর রাখতে পারলে খুবই ভালো, তাহলেই তো তারা অনেকটা ভালো থাকবে। এই আর স্যার, এক্ষেত্রে এইসব পেশেন্টদের ক্ষেত্রে কি তার আয়ুটাও কমে যাচ্ছে, বা লিভিং বা কোয়ালিটি অফ লাইফ তো ডিপ্রেস করছে, কোয়ালিটি অফ লাইফটা খুবই খারাপ হচ্ছে। এবার স্প্যান অফ লাইফেও কি ডিপ্রেস? স্প্যান অফ লাইফ দেখো, তুমি কিভাবে রাখছো, কিভাবে যত্ন করছো, তার উপর অনেকটা ডিপেন্ড করে। আমার জানাশোনা বেশ কয়েকটি তোমার অ্যাডভান্স ডিমেনশিয়া পেশেন্ট আছে, খুবই অ্যাডভান্স, কিন্তু বাড়ির লোক এমন কাণ্ড করে যে মানে কোনোভাবে রেখে দেওয়া। এবং আমি বলি যে আপনাদের মঙ্গল হবে অনেক, কারণ দেখুন আফটার অল পেরেন্টস তো, তাদেরকে আপনি সেবা করছেন, কিন্তু টোটাল গল্পটা যদি তুমি চিন্তা করো তাহলে কিন্তু খুবই পেনফুল। মানুষরা হয়তো বেঁচে আছে এখন, অনেকে আবার বলে ডাক্তার এইভাবে বেঁচে থেকে কি হবে, এইভাবে বেঁচে থেকে কি বাঁচা মরা তো আমাদের হাতে নেই, আমরা কেউ কিছু করতে পারি না, এটা তো ভগবান যা যা ঠিক করেছে। এখন সেই লড়ে যাচ্ছে। ধরো এরম যদি আমার বাড়িতেও থাকে, আমাকে একজনকে বাড়িতে থাকতে হবে, সবাই মিলে চলে যাব লোকের ওপর, এইগুলো তো হয় না। এইরকম আর কি ব্যাপার। তখন লংজিভিটিটা ডিপেন্ড করে হাউ মাচ কেয়ার ইউ ক্যান প্রোভাইড। তবে হ্যাঁ, এই যেহেতু কোয়ালিটি অফ লাইফ খারাপ হয়ে যাচ্ছে, তারপরে ধরো তার তো অ্যাডভান্স স্টেজে তার নিজের কেয়ার
সেলফ কেয়ার যেটা, সেগুলো সে করতে পারে না। ন্যাচারালি ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যায়। তারপরে ধরো এই যে কাশি, জ্বর, হ্যাঁ, ইউরিনে ইনফেকশন হয়ে যায়, এইগুলো খুব বেশি হয়, তো যার জন্য অনেক সময় ক্ষেত্রেই তারা আর্লি সাবকাম করে যায় ডিউ টু ইলনেস আর কি। স্যার এই ক্ষেত্রে কি কানে কম শোনা, আপনি তো বললেন কানে কম শোনা থাকে, নিজে নিজে খেতে পাচ্ছে সেটাও তো বন্ধ হয়ে যায় এক সময় গিয়ে। কানে কম শোনাটা কিন্তু আমি এই অসুখের জন্য বলছি না। কানে কম শোনা তো দেখো বয়স হলে সবাই কানে কম শোনে, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে কানে কম শোনাটাকে তাড়াতাড়ি করে কাটিয়ে ওঠা উচিত। কারণ কাটিয়ে মানে কি, তোমার হিয়ারিং এড লাগিয়ে দিলে যদি সে ভালো শুনতে পায় তাহলে তার ডিমেনশিয়া যদি হওয়ার হয় সেটা অনেক ডিলেড হবে। হ্যাঁ, আর নিজে খাওয়া মানে কি, সে তো কিছু বুঝতে পারে না কোনটা, অনেকে খাওয়াও ভুলে যায়, মানে যে কি করে খেতে হয় গিলে, হ্যাঁ, এরকমও ভুলে যায়। আমি এটা শুনেছি যে পেশেন্ট তো চিউ করতে পারছে না, বুঝতে পারছে না, এগুলো তো খুব অ্যাডভান্স ডিমেনশিয়া যাদের হয় তাদের হয়, কিন্তু সবাইকার যে হয় তা নয়, তার আগেই অনেকেই সাককাম করে যায়। এটা টোটালি ডিপেন্ড করে তোমার পরিবেশ, পরিস্থিতি, কেয়ার, তোমার মানে কার বাড়ির কি সিচুয়েশন, সবকিছু মিলিয়ে সে তার ডিপেন্ড করে আর কি। তুমি যদি একটা ছোট বাড়িতে থাকো, দেড়খানা ঘর, সেখানে 5খানা লোক, ন্যাচারালি সেখানে একটা প্যাথেটিক, আর একটা তোমার 3তলা বাড়ি আছে, একটা ঘরে তাকে রাখলে, সামনে গার্ডেন করে দিলে তার 2টো লোক রেখে দিলে, সেটা আর এক রকম পরিস্থিতি। সুতরাং এগুলো হচ্ছে যে পরিস্থিতির উপর অনেকটা নির্ভর করে আর কি। স্ট্রেস তো একটা বড় ফ্যাক্টর এক্ষেত্রে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই তিনটে তো মোটামুটি পাশাপাশি চলে, এবং এই স্ট্রেস কিন্তু একটা ডিমেনশিয়ার বড় কারণ। এবং পার্টিকুলারলি যেটা হয়, এই যে ডিমেনশিয়ার রোগে কিন্তু একটুখানি ডিপ্রেশন অলরেডি হয়, এবং লোকে একটু অ্যাংজাসও হয়ে যায় যে আমি ভুলে যাচ্ছি আমার কি হবে। পার্টিকুলারলি যাদের আজকালকার দিনে তো তুমি তো জানো যে নিউক্লিয়ার ফ্যামিলি, সুতরাং যদি ভুলে যাই তাহলে কি হবে, কে দেখবে, কি করবে, এটা কিন্তু একটা ডিমেনশিয়ার সঙ্গে সঙ্গে পাশাপাশি চলে। সুতরাং স্ট্রেস রিলিজ একটা বিরাট ফ্যাক্টর। সেটা যেমন আমরা অনেক সময় এই আলজাইমার বা এই সমস্ত ডিমেনশিয়া রোগীদের যেমন চিকিৎসা করি, অনেক ক্ষেত্রেই যদি দেখি যে একটু ডিপ্রেশন এলিমেন্টটা আছে, আমরা অ্যান্টি ডিপ্রেশন দিয়েও চিকিৎসা করি আর কি। আর হচ্ছে যে তোমার স্ট্রেসের কারণে কিন্তু ফরগেটফুলনেস হয়, নট ট্রু ডিমেনশিয়া। মানে কি, যে তুমি এতই স্ট্রেসে আছো যে, হ্যাঁ, যে মাল্টিটাস্কিং করছো বা স্ট্রেসে আছো, হ্যাঁ, যে তুমি যেগুলো শুনলে সেগুলো আদৌ মানে মাথায় রেজিস্টার হলো না, তুমি ভুলে গেলে আর কি। হ্যাঁ, এটা কিন্তু ফরগেটফুলনেস। এটা কেন কি না, তুমি যদি স্ট্রেসটা তোমার পরে চলে যায়, তুমি যদি স্বাভাবিক হও, তখন তুমি দেখবে যে আবার জিনিসগুলো মনে থাকছে। স্ট্রেস তোমার দুভাবেই হতে পারে, যে একটা হচ্ছে ডিমেনশিয়া হলে তার স্ট্রেস হয়ে তার ওই পার্টে তার একটা খারাপ লাগতে পারে, সেটা চিকিৎসা। আর একটা হচ্ছে যে তার ফরগেটফুলনেস হচ্ছে ডিউ টু স্ট্রেস, তুমি স্ট্রেসটাকে রিলিজ করতে হবে, এটাই আর কি। স্যার, স্মোকিং এবং অ্যালকোহল, এই দুটো হ্যাবিটস কি এক্ষেত্রে কোনো? দুটোই তোমার ডিমেনশিয়ার কে প্রেসিপিটেট করে। দুটোই তোমার, যেমন তোমাকে যদি উল্টোভাবে প্রশ্নটা করি যে আচ্ছা, হার্টের রুগী স্মোকিং আর অ্যালকোহল কি করা উচিত, তুমি কি বলবে? যে স্টপ স্মোকিং আর অ্যালকোহল যতটা কম করা যায়, মানে মিনিমাম, হ্যাঁ, তো সেই ছেড়ে দিতে পারলে ভালো। সুতরাং এই ব্রেনটাকে তোমায় ধরে নিতে হবে যে মেমোরিটা লাইক হার্ট, তুমি হার্টকে যা যত্ন করবে, মেমোরিকেও তাই যত্ন করবে। স্যার, এক্ষেত্রে কোনো পার্টিকুলার ভাইটামিনস বা কোনো নিয়মিত খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনতে লাগে যাতে এক্ষেত্রে উপকার পায় পেশেন্ট? দেখো, তুমি যদি সুষম খাবার রেগুলার খাও, সব কিছু মিলিয়ে, যেমন ধরো ফলমূল খেলে, সবজি খেলে, প্রোটিন খেলে, হ্যাঁ, সব কিছু যদি ঠিকমতো সুষম খাও, সাধারণত কিছু সাপ্লিমেন্ট দরকার হয় না। কিন্তু অনেক সময় ধরো যারা একটু ভেজিটেরিয়ান, তার উপরে যারা একটু ফুড ফ্যাটিস্ট, এটা খাই না ওটা খাই না এগুলো করে, আমরা দেখেছি অনেক সময় B12 ডেফিসিয়েন্সি থাকে, অনেক সময় ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে। এইগুলো কারেক্ট করলে এই ডিমেন্টিক প্রসেসগুলো অনেকটা ডিলেড হয়, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিগুলো তাহলে কম আস্তে আস্তে কম হয়। স্যার, জানতে পারলাম অনেক কিছু। এবার পেশেন্টের জন্য যদি কিছু আপনার বক্তব্য। না, পেশেন্টের জন্য একটা হচ্ছে যে দেখুন, ফার্স্ট কথা বলা, দেখো যে ভুলে যাওয়াটা হচ্ছে স্বাভাবিক। সুতরাং ভুলে যাওয়ার মানেই আতঙ্কিত হওয়ার কারণ নেই, কিন্তু ভুলে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির লোককেও খেয়াল রাখতে হবে বা রোগীকেও খেয়াল রাখতে হবে যে এই ভুলে যাওয়াটা আমার কতটা হ্যাম্পার করছে, যে ডে টু ডে অ্যাক্টিভিটিতে। যদি মনে হয় যে না, এটা আমার একটু কাজে কম অসুবিধে হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে দৈনন্দিন জীবনে যেটা আমরা করি, যেমন ধরো হার্টের কথা যদি চিন্তা করো,
হ্যাঁ, যে আমরা করি কি করি যে হার্ট ভালো থাকবে, কি না আমরা সুগার ঠিক রাখবো, প্রেশার ঠিক রাখবো, হ্যাঁ, ওইসব হাই কোলেস্টেরল খাবার খাবো না, এটা খাবো না, ওটা খাবো না। হ্যাঁ, মানে এই হার্টের জন্য যে কেয়ার, সেই কেয়ার কিন্তু তোমাকে ব্রেনের জন্যও নিতে হবে। অর্থাৎ কিনা প্রেশার কন্ট্রোল করতে হবে, সুগার কন্ট্রোল করতে হবে, তারপরে সুষম আহার খেতে হবে, তারপরে ভিটামিন সাপ্লিমেন্ট যদি লাগে সেগুলো খেতে হবে, তারপরে স্মোকিং বন্ধ করতে হবে, তারপরে এক্সেসিভ অ্যালকোহল, হ্যাঁ, সেটা নেওয়া তোমায় বন্ধ করতে হবে, এবং ডেলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, তোমায় হাঁটতে হবে। হাঁটাটাই দেখা গেছে যে সারা পৃথিবীতে মোটামুটিভাবে অ্যাকসেপ্টেড নর্ম অফ এক্সারসাইজ। তো রেগুলার তোমাকে হাঁটতে হবে, এবং যেটা হচ্ছে সোশ্যালাইজেশন, যেটা খুব ইম্পর্টেন্ট, তোমাকে সবাইকার সাথে মিশতে হবে, কথা বলতে হবে। হ্যাঁ, এবং তুমি বলবে যে আচ্ছা আজকের দিনের পৃথিবীতে আমি কোথায় মিশবো মানে দেখো তোমার সমবয়সীদের সাথে মিশতে হবে। অর্থাৎ কিনা তোমার স্কুলের বন্ধু যাদের, তারাও জীবনটা প্রায় সমস্ত কাজকর্ম করে ফেলেছে, তারাও এখন ফ্রি, তাদের সাথে গল্প করতে হবে। মানে তোমাকে সোশ্যালাইজেশন খুব বেশি করতে হবে, গল্প করতে হবে। তুমি একা একা বাড়িতে বসে থাকলে হবে না। তারপরে তোমাকে রেগুলার একটা রিডিং হ্যাবিট যদি থাকে, পড়াশোনা করতে হবে, এবং স্কিলফুল অ্যাক্টিভিটি, এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যদি তুমি করতে চাও। হ্যাঁ, অনেকে যেন এই শব্দ বা এইসব যদি ওই সদুকু যেগুলোকে বলে আর কি, এইগুলো যদি করে, এগুলো প্রত্যেকটাই তোমার মেমোরির পক্ষে খুব ইম্পর্টেন্ট। এই সমস্ত জিনিসগুলো ভালো করে যদি কানে কম শোনে, তাহলে হিয়ারিং এড লাগিয়ে শোনাটা ঠিক রাখতে হবে। কারণ নর্মাল লাইফের সঙ্গে অ্যাটাচমেন্টটা যতটা রাখতে হবে সেইভাবে তুমি অতটা প্রিভেন্ট হবে। আর শেখার অভ্যেসটা যেন চিরকাল থাকে, এটাই হচ্ছে কথা। মেমারি হচ্ছে তোমার সম্পদ, এটা তোমায় মনে রাখতে হবে। সুতরাং মেমারি যদি চলে যায়, তোমার কিন্তু তোমার ডিপার্সোনালাইজ হয়ে যাবে। তুমি তোমার সেলফ, এটা তুমি কোনোদিন ভাবতে পারবে না। হ্যাঁ, সুতরাং মেমারির উপরেই তুমি তোমার নিজেকে দাঁড় করিয়ে রেখেছো। তুমি যে মানুষ, তোমার মেমারিটা হচ্ছে, মনে রাখবে, জীবনের রিল। আমরা মোবাইলে সমানে রিল দেখে যাই, তোমার জীবনের রিল কিন্তু তোমার মেমারি। সুতরাং মেমারিটাকে সংরক্ষণ করা হচ্ছে তোমার সব থেকে বেশি এফর্ট দেওয়া উচিত। এইভাবেই চলতে হবে, এইভাবেই সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। এই এতটা জিনিস শোনার পর আমার একটা কোয়েশ্চেন আমার দর্শক বৃন্দদের জন্য, যে এরকম ছোটোখাটো ভুলভ্রান্তি কি আপনারাও করছেন? আপনারাও কি ভুলে যাচ্ছেন যে চশমাটা কোথায় রাখলাম, বা কারোর নাম, কোনো একজন পরিচিত ব্যক্তির নামটা মনে আসছে না, বা কোনো একটা ঘটনা বা কোনো একটা জায়গায় ঘুরতে গেছিলেন বহু বছর আগে, সেটাও মাথায় আসছে না, আবছা মাথায় আসছে? যদি এরকমই মনে হয় বা এরকম যদি মাথায় আসে, এই স্যারে যে এতটা সুন্দর করে বুঝিয়ে বললেন, তাহলে অবশ্যই কিন্তু ফোকাস করবেন নিজের স্বাস্থ্যের উপরে। অনেকেই জানতে পারলাম আজকে এই আলোচনা থেকে। তো যাদের ক্ষেত্রে বাড়িতে, ফ্যামিলিতে এরকম বয়স্ক পেশেন্টরা আছে, তাদের স্মৃতিশক্তির এরকম অবস্থা হয়েছে, বা যারা হয়তো ডিমেনশিয়া পেশেন্ট রয়েছেন বা স্ট্রোকের পেশেন্ট রয়েছেন, কারণ অনেক সময় স্যার যেরকম বললেন যে স্ট্রোক হওয়ার পর বা পোস্ট স্ট্রোক পেশেন্টদের ক্ষেত্রে ডিমেনশিয়াতে চান্সেস থাকে। তো সেক্ষেত্রে কিন্তু সেই অর্থে কেয়ারটা দেওয়া জরুরি, খুবই দরকার। এবং তার থেকেও বড়, যদি কারোর বাড়িতে বয়স্ক মানুষদের মধ্যে যখনই ভুলে যাওয়ার টেন্ডেন্সি হচ্ছে, বা তাদের এইরকম বিহেভিয়ারাল চেঞ্জেস দেখা যাচ্ছে, অবশ্যই একজন স্নায়ুরোগ বিশেষজ্ঞকে দেখানো উচিত। কারণ কি, সেটা হয়তো পরবর্তীকালে আরও বড় মাত্রায় গিয়ে কোয়ালিটি অফ লাইফটাকে কিন্তু অনেকটা খারাপ করতে পারে, তাই তো? আর আশা করি আপনাদের অনেক কিছু ইনফরমেশান আপনারা এখান থেকে পেলেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অন্য লোককে দেখার সুযোগ করার জন্য শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করে রেগুলার আপডেট পাবেন। আর আরও বলবো যে নিজের শরীরকে ভালোবাসুন, সাথে সাথে পরিবারের সবাইকে ভালোবাসুন, সুস্থ থাকুন, অনেক ভালো থাকুন, আনন্দে থাকুন। এই বলে আজকের এই এপিসোডটি শেষ করলাম। নমস্কার।